নমস্কার। আজ পড়ার ক্ষেত্রে বিশেষ কিছু আলোচনা করব। বাইরের বিষয়, পড়ার একটু বাইরের বিষয়, সিলেবাসের মধ্যে নয়, কিন্তু তবুও আলোচনা করছি। অনেক শিক্ষার্থীর এটা ভালো লাগবে, পছন্দ হবে। বিশেষ করে যারা বাংলাকে নিয়ে, বাংলা বিষয়টাকে নিয়ে ভয় পায়। যারা বাংলাটাকে মনে করে আরে বাপরে! এ তো কঠিন সাবজেক্ট। বাংলার ক্ষেত্রে কেন কঠিন মনে হয়? কারণ বাংলার মধ্যে অনেকে মনে করে বাংলা থেকে ইংরেজি অনেক ক্ষেত্রে সোজা। কারণ ইংরেজিতে স্বাভাবিক কথা বলাটার মধ্যে এখানে বলতে চাই যে ইংরেজিতে এ থেকে জেড অবধি পড়লেই লেখার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। উচ্চারণে সেটা আলাদা বিষয় থাকতে পারে, কিন্তু লেখার ক্ষেত্রে আর তো কিছু জানতে হয় না, বানানের ক্ষেত্রে আর তো কিছু জানতে হয় না, কিন্তু বাংলার ক্ষেত্রে লিখতে গেলেই সমস্যা। পড়তে অনেকেই পারে, পড়ার কথা পরে আসি, লেখার ক্ষেত্রে আগে বলি। লিখতে গেলে সমস্যা। লিখতে গেলে কী সমস্যা? কারণ এবিসিডি এ থেকে জেড অবধি পড়ে নিলে লেখাটা খুব সহজ লাগে, কিন্তু বিশেষ করে বলা যায় যে বাংলার ক্ষেত্রে তো তা নয়। বাংলাতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ রয়েছে, তারপরে যুক্তাক্ষর, তারপরে মিশ্র বর্ণ, আরও অনেক কিছু আছে, আকার, ইকার, হস্যিকার, যেগুলোতে ভুল হয়েই থাকে। বর্ণেতে ভুল হয়, যেমন অনেকগুলো বর্ণের যে লেখার ক্ষেত্রে অনেক সময় হয় কি, যেমন স, কিছু কিছু ক্ষেত্রে দন্তের স লিখবো না সেটা তালব্য স লিখবো নাকি মূর্ধন্য স লিখবো সেটা বুঝে পাই না। ন, মধ্যের ন কোথায় লিখবো বা দন্তের ন কোথায় লিখবো, এরকম সমস্যা রয়েই গেছে। হস্যিকার আর দীর্ঘইকার, হ্রস্বইকার আর দীর্ঘইকার, হস্যৌকার আর দীর্ঘৌকার, এই একটা সমস্যা। অনেকে তো আবার ঐকার ঔকারই চেনে না, সমস্যা হয়ে যায়। তাহলে সেটার মানে কি, সেখান থেকে বেরোনোর মানে কি? সেটার ক্ষেত্রে সবথেকে সহজ যদি বলা হয়, কে বলেছে আমি জানি না, বাট আমার যেটা মনে হয়, আমি নিজে থেকে বলছি, সবথেকে বড় কথা হচ্ছে যদি সেগুলোকে আয়ত্ত করতে হয় তাহলে বন্ধুর মতো বলছি, একেবারে লিখে প্র্যাকটিস, আর একটা বারে বারে সেইটাকে দেখে মাথার মধ্যে লোড করে দেন তারপরে ওই যুক্ত শব্দ লেখা প্র্যাকটিস করা, তাহলে ভুলটা অনেকটা কম হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কি, যখনই পড়বো তখনই লিখবো, আর যেটা পড়তে পড়তে যে নতুন শব্দটা পাবো, মানে চিহ্নই হোক আর যাই হোক, সেটা ভালো করে হাইলাইট করবো, সেটা পেন্সিল দিয়ে হোক বা হাইলাইটার দিয়ে হোক, তাহলে অনেকটা লাঘব হবে বিষয়টা। পড়ার ক্ষেত্রে কি, পড়ার ক্ষেত্রে আরও বেশি সমস্যা হয়, কারণ উচ্চারণে অনেক মানুষের একদম গোড়ায় কাঁচা থাকার সময়, একদম ছোটোবেলায় ঠিকঠাক না পড়লে বড়োবেলায় সেই সমস্যাটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে কিছু এমন কঠিন কঠিন শব্দ আছে যা উচ্চারণ করা যায় না, জফলা, রফলা, এই যে, এবং তার সাথে যে মিশ্র বর্ণগুলো রয়েছে না, এবং অনেকটা বড়, এবং বিশেষ করে যদি সাধু ভাষার ক্ষেত্রে চলে যায়, চলিত ভাষায় খুব সহজই থাকে, উচ্চারণ হয়ে যায়, কঠিন হয়ে যায় যদি সাধু ভাষায় কোনো লেখা থাকে, সেই ক্ষেত্রে পড়াটা সত্যিই সমস্যা হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে কি করা উচিত বলে মনে হয়? সেই ক্ষেত্রে আমি বলবো, খুব ভালো করে যদি বলি, যে প্রথমত হচ্ছে বানান করে পড়া, প্রথম দেখা, তারপরে জোরে জোরে করে বানান করে করে পড়া, তারপরে স্টেপ হচ্ছে অল্প অল্প করে, একবারে পুরোটা তো সম্ভব না, অল্প অল্প করে পড়া, বানান করে করে পড়া, তারপরে আবার রিপিট প্রথম থেকে, আবার যেটুকুনি পড়লাম সেটুকুনিকে আবার রিডিং পড়া, প্রথম দেখা, তারপরে বানান করে করে পড়া ভেঙে ভেঙে, তারপরে পুরোটা একটা বাক্যকে বলতে পারা। এইভাবে যদি করা যায় তাহলে আমার মনে হয় অনেকটা ক্ষেত্রে সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। তাহলে প্রথম হচ্ছে ওগুলোকে ভালো করে লক্ষ্য করা, কারণ বাংলার ক্ষেত্রে প্রথম ভুল যদি আমি বলি, পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বানানে ভুল, বানানে অসম্ভব ভুল থাকে। এবং যদি কখনও কোনো ক্লাসরুমে যারা 5, 6, 7, 8, 9 এরকম ছোটো ছোটো, যারা 5 থেকেই বলছি, 5, 6, 7, 8, যখন তাদের রিডিং পড়তে দেওয়া হয় তখন এই প্রবলেমগুলো তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তারা পড়তে পারে না, তারা অক্ষর চেনে না, তারা জফলাটাকে রফলা বলে, রফলাটাকে জফলা বলে, শয়ের মধ্যে কনফিউশন থাকে, রি বলতে পারে না, হস্যইকার দীর্ঘইকার মধ্যে অনেক সময় সমস্যা হয়ে থাকে উচ্চারণগত। এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক হতে হয় তাহলে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো একটু ফলো করলে মনে হয় অনেকটা সহজ হবে।
আপনাদের মতামত কীরকম কী, ঠিক বললাম কি বেঠিক, আশা করছি বুঝতে পারলেন। তো এটুকুই ছিল আজকের আলোচনা। বাংলাটা একটু দেখবেন, বাংলাটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।